আমরা এতদিন চীনা ভাষার শিক্ষার্থী হিসেবে চীন আর এবং বাংলাদেশের পার্থক্যগুলো জেনেছি, বাট এই সেমিনারটা আমাকে এটা দেখতে শিখিয়েছে যে আমাদের মাঝে মিলগুলো আছে। চাইনিজ মুভি যখন আমরা ভাবি যে কুংফু বা গংফু ওরা যেটা বলে, সেসব মুভির কথা ভাবি, উশিয়া যেটা। কিন্তু আজকে আমি যেটা নতুন করে জানতে পারলাম যে পেপার কাটিং কিংবা ইঙ্ক দিয়েও তারা অ্যানিমেটেড মুভি অনেক আগে থেকে বানায়। আজকের সেশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে আসলে আমাদের সেন্সর নিয়ে আলোচনা করব এবং যে প্রোপাগ্যান্ডাগুলো আসলেই সবসময় যে জিওপলিটিক্সের ব্যাপারগুলো কতটুকু চায়নাকে প্রভাব ফেলেছে আমরা সেটা সম্পর্কে একটা বেশ গুরুত্বপূর্ণ অংশ জানলাম। কোল্ড ওয়ার নিয়ে যেটা বলা হয়েছে, সো তখনকার লেফটিস্ট অ্যান্ড রাইটিস্ট কমিউনিস্ট পার্টিগুলো কিভাবে কাজ করতো। যারা বিগিনার একদম ফার্স্ট ইয়ারে যারা আছে, এদের অ্যাকচুয়ালি কালচারের ক্লাসের এলিমেন্টসগুলো খুবই অল্প, কোর্সের কন্টেন্টগুলো। তো ওদের জন্য আজকের ক্লাসের যে কন্টেন্টগুলো ছিল এগুলো অনেক বেশি নতুন নতুন তথ্য দিয়েছে। চীনা চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং দেশটির সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ ও সামাজিক পরিবর্তনের এক জীবন্ত প্রতিচ্ছবি। চলচ্চিত্রের মাধ্যমে চীনের হাজার বছরের ঐতিহ্য, জীবন দর্শন এবং মানুষের আবেগকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়। এমনটাই বলছেন চীনের ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটির চীনা বিভাগের অধ্যাপক তু ইং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে রিট চায়নার শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, চীনা চলচ্চিত্রে 4টি বিষয় বিশেষভাবে গুরুত্ব পায়: খাদ্য সংস্কৃতি, পোশাক, ঐতিহ্যবাহী অপেরা এবং অ্যানিমেশন। এসব উপাদান কেবল নান্দনিকতা বাড়ায় না, বরং গল্প ও চরিত্রকে আরও গভীর অর্থ দেয়। অধ্যাপক তু ইং বলেন, পরিচালক অ্যাং লির ইট, ড্রিঙ্ক, ম্যান, ওমেন চলচ্চিত্রে পারিবারিক নৈশভোজ, ভালোবাসা, দায়িত্ব ও প্রজন্মগত সম্পর্কের প্রতীক হয়ে উঠেছে। আবার উঙ্কার ওয়াইয়ের ইন দ্য মুড ফর লাভে ঐতিহ্যবাহী ছিপাও পোশাক চরিত্রের আবেগ ও সেই সময়ের সামাজিক বাস্তবতাকে ফুটিয়ে তুলেছে। অন্যদিকে কিং হু পরিচালিত আ টাচ অব জেনে চীনা ঐতিহ্যবাহী অপেরার অভিনয় শৈলী, মার্শাল আর্ট চলচ্চিত্রকে দিয়েছে অনন্য বৈশ্বিক পরিচিতি। চীনা সিনেমা ঐতিহ্যকে কেবল অতীতে বন্দী রেখে সংরক্ষণই করে না, বরং আধুনিক চলচ্চিত্র নির্মাণশৈলী ও প্রযুক্তির মেলবন্ধনে নতুন প্রজন্মের কাছে তা দারুণভাবে জীবন্ত করে তুলে ধরে। এর মাধ্যমে তরুণরা তাদের প্রাচীন সংস্কৃতিকে নতুন আলোয় উপলব্ধি করার সুযোগ পায়। অনুষ্ঠানে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশ চীন সম্পর্ককে আরও গভীর করার প্রধান সেতুবন্ধন। তাই ভাষা শিক্ষার পাশাপাশি চীনের সাহিত্য, চলচ্চিত্র ও সংস্কৃতি সম্পর্কে জানার মাধ্যমে দেশটির মানুষের জীবন দর্শন ও মূল্যবোধ বোঝার আহ্বান জানান তিনি। 5000 বছরের চীনা সভ্যতার ভিত্তি গড়ে উঠেছে কয়েকটি চিরন্তন মূল্যবোধের উপর। এর মধ্যে সময়ের প্রতি শ্রদ্ধা, পরিবার এবং সম্প্রীতি, এই 3টি ধারণা চীনা সংস্কৃতিকে গভীরভাবে বোঝার মূল চাবিকাঠি। চীনা দর্শনে মানুষ নিজেকে প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে। তাই প্রকৃতির ছন্দ, সময় এবং ঋতুচক্রের সঙ্গে সামঞ্জস্য রেখে চলাকে গুরুত্ব দেয়া হয়। এই সাংস্কৃতিক সেশনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা চীনা চলচ্চিত্রের সংস্কৃতির সুবিন্যস্ত প্রতিফলন সম্পর্কে জানার এক দুর্লভ সুযোগ পেয়েছেন বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। চাইনিজ যে ট্র্যাডিশনাল কালচারটা আছে সিনেমার মধ্যে, সেটার রিফ্লেকশনটা আমরা কিভাবে পাই, তাহলে দেখা যাচ্ছে আজকে যে কয়টা আমরা এখানে ছবি দেখেছি, ছবির মধ্যে আমরা দেখতে পেয়েছি তাদের হিস্ট্রি, সোশ্যাল ভ্যালু এবং তাদের ট্র্যাডিশন এবং তাদের কালচার এবং তাদের টেকনিক, সিনেমাটোগ্রাফিক টেকনিক। আগে পূর্বে কী ছিল অ্যানশিয়েন্ট টাইমে, 1960s, 70s, 90s, এখন কীরকম হলো। আমাদের শিক্ষার্থীরা যে বইয়ে যে পড়াশোনাগুলো করে সেটা যাতে সামনাসামনি দেখতে পারে, এটা তাদের জন্য একটা উপকারটা হলো। যারা বিগিনার একদম ফার্স্ট ইয়ারে যারা আছে, এদের অ্যাকচুয়ালি কালচারের ক্লাসের এলিমেন্টসগুলো খুবই অল্প, কোর্সের কন্টেন্টগুলো। তো ওদের জন্য আজকের ক্লাসের যে কন্টেন্টগুলো ছিল এগুলো অনেক বেশি নতুন নতুন
তথ্য দিয়েছে। ওরা যেমন কিভাবে ট্র্যাডিশনালি সব কিছু জিনিসই যে মুভি বা সিনেমাতে কিভাবে এফেক্ট পড়ছে এই প্রত্যেকটা জিনিসই ওরা জানতে পেরেছে। এছাড়া প্রথম দিকে আমাদের ওই যে লি শাওফং সিয়েনসাং উনি যিনি ছিলেন, উনি যে কালচারালি বিভিন্ন এলিমেন্টগুলো নিয়ে যে টাইম কিভাবে ম্যাটার করে, তারপরে কনফুশিয়ান বিভিন্ন এথিক্সগুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো ওরা আরও ডিপলি এর আগে তো ক্লাসে পড়েছিল, আজকে হচ্ছে এটা আমরা বলতে পারি লাইভ এক্সাম্পল। একই সঙ্গে চীন ও বাংলাদেশের প্রাচীন সংস্কৃতির মধ্যে যে গভীর মেলবন্ধন ও আদর্শগত মিল রয়েছে, সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীদের কথায়ও তা স্পষ্ট হয়ে ওঠে। আমরা এতদিন চীনা ভাষার শিক্ষার্থী হিসেবে চীন আর এবং বাংলাদেশের পার্থক্যগুলো জেনেছি, বাট এই সেমিনারটা আমাকে এটা দেখতে শিখিয়েছে যে আমাদের মাঝে মিলগুলো আছে। যদিও আমরা বাহ্যিকভাবে দেখতে ভিন্ন, কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে অনুভূতির জায়গাগুলো সেখানে অনেক মিল আছে। পারিবারিক বন্ধন, মূল্যবোধ এবং সামাজিকভাবে আমরা যে জিনিসগুলো মেনে থাকি সেই জায়গা থেকে আমাদের উভয় দেশের মধ্যে অনেক মিল রয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করছি আমাদের দুই দেশের জনগণের ভিতর মিলগুলো আরও বেশি, সেই বিষয়টা আমি আরও কানেক্টেড হতে পেরেছি এবং সেটা আমার কাছে জেনে খুব ভালো লাগছে। এবং কুইজে আমরা দেখছি যে তাদের উৎসবগুলো আমাদের উৎসবের মধ্যে কী ধরনের মিলগুলো আছে। চাইনিজ মুভি যখন আমরা ভাবি যে কুমফু বা গংফু ওরা যেটা বলে, সেসব মুভির কথা ভাবি, উশিয়া যেটা। কিন্তু আজকে আমি যেটা নতুন করে জানতে পারলাম যে পেপার কাটিং কিংবা ইঙ্ক দিয়েও হচ্ছে তারা অ্যানিমেটেড মুভি অনেক আগে থেকে বানায়। তো এই জিনিসটা পুরোপুরি আমাকে মুগ্ধ করেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে তারা বলছিলেন স্প্রিং ফেস্টিভ্যাল নিয়ে। আমাদের যেমন ঈদ একটা মহা উৎসব, দুর্গাপূজা একটা মহা উৎসব, সেসব উৎসবে আমরা সবাই চাই যে নিজের হোম টাউনে যাই, দেশের বাড়িতে যাই। ওদের ক্ষেত্রে স্প্রিং ফেস্টিভ্যালটা সেরকম, তারাও যায়, তাদের ফ্যামিলি ভ্যালুজ, তারপর তাদের ট্র্যাডিশন, এটা আমাদের সাথে অনেকটা মিল আছে। এর আগে ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশে এক একাডেমিক সেমিনারে অধ্যাপক তু ইং তুলে ধরেন স্নায়ুযুদ্ধের সময় হংকংয়ের চলচ্চিত্র শিল্পের ইতিহাস। তিনি বলেন, সে সময় হংকং ছিল গণপ্রজাতন্ত্রী চীন ও যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। উভয় পক্ষই চলচ্চিত্রকে প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও এই প্রতিযোগিতার মধ্য দিয়েই হংকংয়ে গড়ে ওঠে আধুনিক প্রযুক্তি নির্ভর, বৈচিত্র্যময় এবং আন্তর্জাতিক মানের চলচ্চিত্র শিল্প। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য বলেন, বাংলাদেশ যেমন অতীতে উপনিবেশিক শাসনের অভিজ্ঞতা অর্জন করেছে, তেমনি হংকংও দীর্ঘদিন বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের প্রভাবের মধ্যে ছিল। তাই হংকংয়ের সাংস্কৃতিক ইতিহাস এবং চলচ্চিত্র নিয়ে আলোচনা বাংলাদেশের শিক্ষার্থী ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা ১৯৫০-এর দশকের চলচ্চিত্র প্রতিযোগিতার দীর্ঘমেয়াদী প্রভাব, সমসাময়িক হংকং সিনেমা এবং চলচ্চিত্র সেন্সরশিপের বিবর্তন নিয়ে অধ্যাপক তু ইং-এর কাছে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, জীবন দর্শন ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ বাহক। অধ্যাপক তু ইং-এর আলোচনায় উঠে এসেছে সেই বাস্তবতায়। আজকের সেশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে আসলে আমাদের সেন্সর নিয়ে আলোচনা করব। এবং উনি যেহেতু আসলে একাডেমিক জায়গাতে, উনি তো কোনো অথরিটি জায়গা থেকে কথা বলছেন না, উনি একটা একাডেমিক বিশ্লেষণের জায়গা থেকে উনি বিশ্লেষণ করেছেন। সো আমার কাছে মনে হয় যে এ ধরনের আলোচনা আরও অনেক বেশি বিশ্ববিদ্যালয়ে হওয়া উচিত, যার ফলে আমরা আইডিয়া এক্সচেঞ্জ করতে পারি যে সাউথ ইস্ট এশিয়াতে যে এক ধরনের সেন্সর বোর্ড নীতি নিয়ে যে কী ধরনের পলিসি আছে এবং এর সাথে জাতীয়তাবাদী রাজনীতি বা জিও পলিটিক্স কীভাবে জড়িত, তার আলোচনা আরও অনেক বেশি সমৃদ্ধ হতে পারে। সিনেম্যাটিক কোল্ড ওয়ার নিয়ে যেটা বলা হয়েছে, সো তখনকার লেফটিস্ট অ্যান্ড রাইটিস্ট কমিউনিস্ট পার্টিগুলো কীভাবে কাজ করতেন, ওদের যে ওয়ার্ডটা চলতেছিল যে মানে সিনেমার রিলেটেড, যে কীভাবে হচ্ছে একটা পার্টি হচ্ছে যে সমাজে যত ধরনের প্রবলেম আছে সেগুলো শেয়ার করছে, আরেকটা পার্টি হচ্ছে যে লাইক ইউএস কালচার থেকে প্রেরণা নিয়ে কাজ করতেছে, এই সব কিছু নিয়ে। অ্যান্ড মেইনলি হচ্ছে যে তখনকার যেই এশিয়ান ফাউন্ডেশনের থেকে কীভাবে সাপোর্ট নিয়ে মেইনলি কাজগুলো হচ্ছিল সে সম্পর্কে জানতে পারে খুব ভালো লাগছে। আজকের সেমিনারে আমরা যে বিষয়গুলো জানলাম সেটা একটা খুবই মানে আমরা যখন বাংলাদেশ থেকে কথাগুলো বলি সেগুলো বেশিরভাগই তো থাকে যে আমাদের যুদ্ধের একটা যে কনটেক্সট, সেটা থেকে আমরা সাধারণত বলি। বাট আজকের সেমিনার থেকে আমরা আসলে যে প্রোপাগ্যান্ডাগুলো
আসলেই সবসময় যে জিওপলিটিক্সের ব্যাপারগুলো কতটুকু চায়নাকে প্রভাব ফেলেছে আমরা সেটা সম্পর্কে একটা বেশ গুরুত্বপূর্ণ অংশ জানলাম। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের সংস্কৃতি ও চলচ্চিত্রকে নতুনভাবে জানার একটি সুযোগ তৈরি করেছে এই সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান। আফরিন মিম, CMG বাংলা।